তুমি বাচ্চাদের মতো কথা বলছো তৃষা। সে শুধু আমার কাছে মিনতি করেছিল, আমি সাথে সাথেই এখান থেকে চলে এসেছি, আর কিছু নয়। নিজের সম্পূর্ণ অসহায়ত্ব তুলে ধরলাম তার কাছে, জড়িয়ে ধরে কান্না করে বললাম, আপনি আর যাবেন না ও বাড়িতে। শুনেছিলেন তিনি, কিন্তু সেটা শুধুমাত্র আমার সীমানার জন্য জ্ঞাত ছিল। কিন্তু আমার অলক্ষ্যে তিনি প্রায় প্রতি সপ্তাহে যেতেন, তবে সেই মহিলার জন্য নয়, ছেলের জন্য। প্রতি সপ্তাহে জ্বর, কাশি, ঠান্ডা, গলা ব্যথা, বাবাকে দেখতে চাই এমন অজস্র অজুহাত দেখিয়ে টেনে নিত ছেলের মুখ দিয়ে বলি ওই মহিলা, যাতে তাকে একান্তে পায় আর এই বাড়িতে আসার জন্য তোর বাবাকে পটাতে পারে। এসব প্রতিদিনই কেউ না কেউ আমার কানে দিত, আর বাড়ি আসতেই শুরু হয়ে যেত ঝামেলা। তার ধারণা ছিল আমি তার ছেলের সাথে দেখা করতে বাধা দিচ্ছি, সৎ ছেলে বলে। অথচ আমি তাকে বারবার বুঝিয়েছি এটা ফাঁদ। এভাবে কেটে গেল আরও 5 মাস। এর মধ্যে শোভাম ও আমাদের বাড়িতে এলো। তোর বাবাই ছেলেকে নিয়ে এসেছে ও বাড়িতে যাতে যেতে না হয় সেজন্য। কিন্তু সেটাও কাল হয়ে দাঁড়ালো আমার জন্য। ওই মহিলা 2 দিন পর পর বাড়ির মধ্যে ঢুকে পড়তো ছেলের সাথে দেখা করার জন্য। ধীরে ধীরে সেটা প্রতিদিনের রূপান্তর হলো। সবাই বাড়িতে আসতে বারণ করলো, শুনতো না। ছেলে কাঁদতো মায়ের কাছে থাকবে বলে, ওদিকে তার সাথে দিয়ে দিল আবার বাবার কাছে থাকবে বলে কাঁদে। পাছে পুরো এলাকা ছড়িয়ে যাবে এমপি তার প্রাক্তন স্ত্রীকে ছেলের সাথে দেখা করতে দেয় না, সেই ভয়ে কেউ ততটাও জোর দিল না। মাটি কামড়ে সহ্য করতে লাগলাম আমি। কিন্তু দিনকে দিন সহ্য শক্তিটাও শেষ হয়ে গেল। আমার ফুপু শাশুড়ি একদিন বলেন, তোর বাবা নাকি আবার ওকে বিয়ে করে নিয়ে এসেছে গোপনে। এখানে শুধু নাকি আমি যাতে না জানি সেজন্য নাটক করছে, আর এটা নাকি ওই মহিলাই বলেছে। নিঃশেষ হয়ে গেলাম আমি। প্রতিদিন সংসারে অশান্তি, মারামারি, ঝামেলায় তোর বাবাও বাড়ি আসতো না সহজে। 3-4 দিন পর পর একবার আসতো, তাও গভীর রাতে। বুঝলাম আমার সহ্য শক্তি শেষ, আর পারবো না। জীবনে আর যাই হোক সতীনের সাথে সংসার করতে পারবো না। চলে গেলাম সে রাতে। টেবিলের উপর গোটা গোটা অক্ষরে লিখে এসেছিলাম কাগজে, আমায় খুঁজবেন না। আপনি শুধুমাত্র আপনার প্রথম স্ত্রীকে ভোলার জন্য আমায় ব্যবহার করেছেন। এখন সে ফিরে এসেছে, তাই আমায় আর মনে পড়বে না। ভালো থাকুন, আমায় আর খোঁজার চেষ্টাও করবেন না। এরকম কিছু করলে আপনার মেয়েকে বিষ খাইয়ে নিজ গলায় দড়ি দিব। এরপরও হয়তো খুঁজেছিলেন বগুড়া থেকে শুরু করে পুরো ফিরোজপুরে, কিন্তু পাননি। বাবা মাও হয়তো খুঁজেছিল, কি জানি খোঁজ নেইনি কারণ হয়তো কারো বিবেচনায় আসেনি যে এইটুকু ছোট্ট ভীত একটা মেয়ে ঢাকায় যেতে পারে। তাও খুঁজে না পেয়ে হয়তো ভেবেছে কোথাও কোনো ব্রিজ থেকে নদীতে লাফিয়ে পড়েছি। এলাম ঢাকায়। তোর বয়স মাত্র 3.5। অচেনা শহর, কোথায় উঠবো জানা নেই। পৌঁছেছি সকাল 8টা বাজে। হাতের বালা, দুল, নাকফুল, চেন যা ছিল সব খুলে রেখে এসেছিলাম তোর বাবার বাড়িতে। তবে 3,500 টাকা নিয়ে এসেছিলাম নগদে। সারা শহর খুঁজে খুঁজে সন্ধ্যার দিকে পেলাম বাসা। তখন ভাড়া ছিল মাত্র 800। অগ্রিম দিয়ে উঠে গেলাম। লক্ষ্য ছিল চাকরি না পাই আগে বাসা রাখি, প্রয়োজনে 1 মাস ঘরে থাকবো। ধীরে ধীরে কোনো না কোনো কাজ পাবই, তবুও বাড়ি ফিরবো না। হাতে টাকা ছিল কম, সেটুকু অনেক বাজ বিচার করে খরচ করেছি। 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থেকেছি। হাঁড়ি পাতিল কিচ্ছু ছিল না। ধীরে ধীরে খুব প্রয়োজনীয় কিছু কিনলাম। তুই কিচ্ছু খেতি না, জোকের মতো লেগে থাকতি বুকের সাথে। এভাবে 15 দিন যেতে না যেতেই বুঝতে পারলাম আমি আবারও প্রেগনেন্ট। মাথায় আকাশ ভেঙে পড়লো, কিন্তু ভেঙে পড়িনি। ঘুরতে ঘুরতে একটা পার্লারে চাকরি পেলাম। বেতন মাত্র 2,500। লিখে পড়লাম, সব শিখলাম, বেতন ভালো। এরপর নিজেই ছোট্ট একটা পার্লার খোলাম। এই তো এইটুকুই। আজও আছি টিকে। সামনে জমি কিনবো, বাড়ি তুলবো, এরপর তোর বিয়ে দিব। বলেই হেসে দিল, কিন্তু চোখ ভর্তি তার এক সাগর পরিমাণ অশ্রু। স্পর্শী আলতো করে মাকে জড়িয়ে ধরল, বলল, তুমি ভুল করেছো মা। বাবা সব কিছু জানিয়েই বিয়ে করতে চেয়েছে তোমায়, কিন্তু তোমার বাবা মা জানতে দেয়নি। দুই বিয়ের সংসারে এরকম অশান্তি লেগে থাকবে, এটাই স্বাভাবিক। এতে বাবার কোনো দোষ নেই। তবে তোমার নিজের সকল অধিকার ছেড়ে দিয়ে ওই মহিলাকে সমস্ত সুযোগ ঢেলে দিয়ে আসা উচিত হয়নি। একটু থেমে, আর যদি বাবা সত্যি ওই মহিলাকে আবারও নিজের করে নেয়, সেক্ষেত্রে তিনি সবচেয়ে দোষী এবং অপরাধী। এরকম ব্যক্তিত্বহীন বাবার খোঁজ আমি আজ জীবনেও নিতে চাই না।
আরশিও লেপ্টে গেল মায়ের সাথে, চুপ করে তাকিয়ে রইল মায়ের দিকে। স্পর্শী হুট করেই ভাবনায় নিমজ্জিত হলো, অস্পষ্ট কণ্ঠে বলল। আব্বু অনেক স্মার্ট ছিল তাই না মা? হেসে দিল পিপাসা, বলল। দেখবি বাবাকে, দাঁড়া আমি দেখাচ্ছি। বাত সাধল স্পর্শী, মায়ের পেটে মুখ গুজে দিয়ে বলল। হুম, ফটো না, আমি বাস্তবে দেখতে চাই, খুব কাছ থেকে একটু ছুঁয়ে, বাবা বাবা গন্ধ নাকে নিয়ে, তবে পরিচয় দিয়ে নয়, একদম অপরিচিতা হিসেবেই দেখতে যাব তাকে। তবে বিশ্বাস করো, এরপর আর কখনোই তাকে মনে আনবো না। লাফিয়ে উঠল আরশি, উত্তেজিত হয়ে বলল। আমিও একটু বাবা দেখবো, আপুর সাথে যাব প্লিজ আম্মু। পিপাসা ছোট মেয়ের দিকে তাকিয়ে বলল। তোর বাবা জানি না যে তার আরও একটা মেয়ে আছে। একটু থেমে, ঠিক আছে, তোরা যেতে চাইলে যেতে পারিস, বড় হয়েছিস, আমি আটকানোর কে? তবে মায়ের কাছে যদি আর ফিরতে মন চাই তাহলে ফিস, নইলে সুখে থাকিস। হেসে দিল স্পর্শী, মাকে জড়িয়ে ধরে বলল। ইস, ঢং করছো, তুমি জানো আমরা আবার আসবো, তাও ইমোশনাল করতে চাইছো? পিপাসাও হেসে দিল, বলল। ঠিক আছে, তাহলে কবে যাচ্ছ? রান্না করতে তো হবে। আজ সন্ধ্যায় যাব লঞ্চে করে, একদম সকালে পৌঁছাবো, সারাদিন দেখে আবার সোজা ফিরে আসব, একটু প্রাণ খুলে দেখে আসব পিরোজপুর। দুপুর 2টা, জোর দমে জামা কাপড়, রাতের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র গোছচ্ছে স্পর্শী। আরশি এবং তার মোট 6 সেট পোশাক নিয়েছে। মোবাইল এবং সাথে চার্জার রাখলো সাইড ব্যাগে। রাতে লঞ্চে খাবারের জন্য খাবার টিফিন বক্সে দিয়েছে পিপাসা, সাথে দিয়েছে 10,000 টাকা। পাশে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে আরশি। তার মতে স্পর্শীকে ভীষণ সুন্দর লাগছে আর তাকে কুৎসিত দেখাচ্ছে। সেই খায়েশ মেটাতেই বোনের সাথে ম্যাচিং করে জিন্স এবং লং ফ্রক পরেছে। কিন্তু তার ভাষ্যমতে স্পর্শী ফর্সা, সে যেটাই পরছে সেটাতেই সুন্দর লাগছে, কিন্তু সে শ্যামলা এবং তাকে এটাতেও ভালো দেখাচ্ছে না। এটা ভেবেই মুখ ফুলিয়ে বসেছিল কতক্ষণ। যখন স্পর্শী নিচে উঠে তাকে চুল বেঁধে সাজিয়ে দিল, তখনই মন ভালো হয়েছে। এখান থেকে সোজা সদরঘাট যেতে হবে, 5:30টায় লঞ্চ ছাড়বে, সেজন্যেই দ্রুত পৌঁছতে হবে। ঢাকা শহরের সবচেয়ে বেশি জ্যাম হয় সাভারে এবং বাকিটা শাহবাগে। স্পর্শে বিরক্ত, এই যে বাস বারবার ব্রেক কষে থেমে যায় জ্যামের কারণে, এতেই তো গা গুলিয়ে ওঠে। তার উপর আশেপাশের কেউ থুতু ফেললেও পেট উগড়ে আসে তার। কিন্তু পরিস্থিতির চাপে নিজেকে মানাতে হয়, কষ্ট হলেও এই বাস হয়ে গেছে নিত্যদিনের সঙ্গী। আরশির কাঁধে ছোট্ট একটা কলেজ ব্যাগ, যেটাতে প্রয়োজনীয় কসমেটিক্স জাতীয় ছোট ছোট জিনিসপত্র রয়েছে। বাকি সব জামা কাপড়ের ব্যাগ এবং পার্স স্পর্শীর হাতে। ব্যাগ সামলে বোনকে নিয়ে গেটের সামনে আসতেই পিপাসা হাত ধরলো, বলল। তুই যাচ্ছিস বলে কিন্তু আশিকের সাথে দিচ্ছি, ছোট মানুষ, ভুল করলেও সামলে নিবি, একদম দুবনে ঝগড়া করবি না, ওকে বকাঝকা করবি না, এমনিতেই তো কোথাও সহজে ঘুরতে যাওয়া হয় না। যা, দেখাই গ্রামের বাড়ি, সাবধানে থাকবি। তবে তুই যাচ্ছিস বলে নিশ্চিন্ত। আর হ্যাঁ, কিপটামি করবি না, লঞ্চে কেবিন নিবি, খোলা বারান্দায় থাকবি না, ওকে হাতে হাতে রাখবি, যা খেতে চাই কিনে দিবি, টাকা লাগলে আমায় ফোন দিবি। আর হ্যাঁ, বাসে উঠে ফোন দিবি, এরপর সদরঘাট পৌঁছে ফোন দিবি, আমি ফোন দেওয়ার সাথে সাথেই ধরবি, 2 দিনের মধ্যেই ফিরবি। আর ও বাড়িতে কোনো ঝামেলা পাকাবি না, আমি তো সব সেরেই এসেছি, দরকার নেই কোনো অধিকার। আর কারোর সাথে ঝগড়া করবি না, মন নরম রেখে রাস্তাঘাটে চলবি। দুহাত দিয়ে কান চেপে ধরল স্পর্শী, বলল। বুঝেছি মা, বুঝেছি, এখন আসি। হাসি মুখে বিদায় দিলেন পিপাসা। ওদের রিক্সা চলতে লাগলো রেডিও কলোনির উদ্দেশ্যে। রিক্সাটা অদৃশ্য হতেই মুখ চেপে কান্না করে দিলেন। নিচু কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে বললেন। আল্লাহ, মেয়ে দুটো তো অনেক আশা সম্মান ভালোবাসা নিয়ে তাদের বাবাকে দেখতে গেছে, আপনি ওদের ভালোবাসার মর্যাদা দিয়েন। আমি না এই লোকটাকে ভালোবেসে ঠকেছি, কিন্তু ওরা যেন না ঠকে, ওদের কাছে যেন ওদের বাবা সারা জীবন সম্মানের থাকে।
রেডিও কলোনির সামনে এসে প্রায় 15 মিনিট অপেক্ষা করতে হলো স্পর্শীদের। সরাসরি সদরঘাটের বাস পাওয়া দুষ্কর। অনেকক্ষণ অপেক্ষা করার পর পাওয়া যায়। বাস থামতেই দ্রুত পায়ে আরশিকে ধরে উঠিয়ে দিল স্পর্শী। ব্যাগ দুটো হেল্পার ছেলেটির হাতে দিয়ে নিজেও উঠে গেল। বাস প্রায় অর্ধাংশ ফাঁকা। পুরো বাসে একবার চোখ বুলিয়ে মাঝখানের সিটে বসলো। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে নিল একবার পরিচিত স্থানগুলো। আরশি পাশেই বোনের ফোন স্ক্রল করছে। এরই মধ্যে পিপাসার ফোন চলে এলো। রিসিপ্ট করতেই উপাস থেকে বলল। কই আছিস তোরা? আরশি বিরক্তির সুরে বলল। আম্মু, আমরা মাত্র বাসে উঠেছি, তুমি আর ফোন দিও না। অনেক বলে আধা ঘন্টার জন্য আপুর কাছ থেকে ফোন নিয়েছি। আমরা সুস্থ আছি, আর সদরঘাট গিয়ে তোমায় ফোন করে নিব। বলেই ফোন কেটে দিল। স্পর্শী হাসলো। বাস ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই। বোনের দিকে তাকিয়ে বলল। তোকে একটা ফোন কিনে দিতে চাইছিলাম, কি বলিস? উৎফুল্ল হয়ে স্পর্শীর দিকে তাকালো আরশি। ব্যতিব্যস্ত হয়ে বলল। খুব ভালো হবে। আমার সব ফ্রেন্ডদের ফোন আছে, শুধু আমার নাই। দেখো, আমি একা একা কলেজ যাই, যে কোনো সময় তো বিপদ হতেই পারে, তাই না? যদি একটা ফোন থাকে তাহলে তো তোমাকে জানাতে পারবো, বলো। মাথা নাড়ালো স্পর্শী। আরশির হাত থেকে ফোন এনে স্ক্রল করতে করতে বলল। দেখ তো এই ফোনটা পছন্দ হয় কিনা। আরশি উৎসুক চাহনিতে তাকালো। পরক্ষণে নোকিয়া 1200 সেট দেখে মুখ খানিক অমাবস্যার চাঁদের মতো করে ফেললো। গোমরা মুখ বলে উঠল। তুমি মজা করতেছো, আমি জানতাম। ও আপু, দাও না একটা ফোন। তুমি আম্মুকে বললেই কিনে দিবে আমায়। মুখটাকে সিরিয়াস করলো স্পর্শী। গম্ভীর বুকে বলল। ঠিক আছে, দিব। আমি নিজেই একটা ভালো মডেলের স্মার্টফোন কিনে দিব। তবে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, রেজাল্টের দিনই তাহলে ফোন পাবি। আশাহত হলো আরশি। মনে মনে সিঙ্গামের ন্যায় বলল। ইম্পসিবল। সে আর ভালো রেজাল্ট, এটা ভাবা ভীষণ হাস্যকর। এ জীবনে আর তাহলে ফোন পাওয়া হলো না। পরক্ষণে নিজেকে সামলে সান্ত্বনা দিয়ে বলল। তো কি হয়েছে? ফিরোজপুর থেকে গিয়েই সে মায়ের পার্লারে সময় দেবে। সেখান থেকে যা পাবে তা মাসখানেক জমিয়ে একটা ভালো ফোন কিনে নেবে। ভাবতেই উৎফুল্ল হয়ে হেসে ফেলল। বিকেল বেলা, ঘড়ির কাঁটা তখন 5:30 ছাড়িয়ে গেছে। পথে প্রচুর জ্যাম থাকায় বাস এখনো সদরঘাট পৌঁছয়নি। চিন্তায় অস্থির হয়ে পড়েছে স্পর্শী। একদিকে লঞ্চ মিস করেছে, অন্যদিকে আরশি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। স্পর্শীর কাঁধে মাথা দিয়ে অজ্ঞানের মতো পড়ে আছে। মিনিটের কাঁটা 45 ছাড়িয়েছে। লঞ্চ 5:30 ছাড়ার কথা। সে আশা ত্যাগ করে 6টার বাসে যাওয়ার চিন্তা করছে, কিন্তু বাদ সেধেছে আরশির চিন্তা। মাত্র 3 ঘন্টাতেই এতটা কাহিল, সেখানে টানা 7-8 ঘন্টার বাস জার্নি কিভাবে করবে? ভাবনার মধ্যেই গাড়ি এসে থামলো সদরঘাটে। আরশিকে ঝাঁকিয়ে কোনো মতে ওঠালো স্পর্শী। বাম কাঁধে এবং হাতে দুটো ব্যাগ নিয়ে অপর হাতে আরশিকে ধরে নামালো। 5 মিনিটের পথ হাঁটতে হবে ঘাটে পৌঁছতে। বোনকে ধরে ধীর পায়ে এগিয়ে গেল টার্মিনালের দিকে। প্রাথমিক টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই দেখলো সামনের লঞ্চের গায়ে বরিশাল ঝালকাঠি চরখালি লেখা। মাই বলেছিল চরখালির লঞ্চে উঠতে। দ্রুত পায়ে সামনে এগোতেই দেখলো লঞ্চ ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। চিৎকার করে আরশিকে নিয়ে দৌড়ে গিয়ে বলল। আরশি, এটাই আমাদের লঞ্চ। মনে কর পেছনে কুকুর তাড়া করেছে, দ্রুত দৌড়া। এই 2 হাত দূরে চলে গেছে লঞ্চ। সামনের ডিকিতে থাকা 2 লোকের সাহায্যে ব্যাগ নিয়ে কোনো মতে উঠলো। হৃৎপিণ্ড এখনো ধরাস ধরাস করে লাফাচ্ছে। সামনের দরজার কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল আরশি। বোন অসুস্থ হয়েছে ভেবে নুইয়ে ওঠাতে গিয়ে দেখলো সে হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলেছে। স্পর্শীর দিকে তাকিয়ে কোনো মতে বলল। আপু, ভীষণ মজা পেয়েছি। তুমি যখন কুকুরের কথা বলেছো তখন আমি প্রথমে ঘাট ঘুরিয়ে পেছনে কুকুর দেখার চেষ্টা করছিলাম। হেসে দিল স্পর্শী। বোনকে দ্রুত টেনে তুলে বলল। তুই তো বাসে বসে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। যাক বাবা, চিন্তাটা এখন কমেছে। ওঠ এখন, আগে কেবিনে যাই, তারপর যত পারিস আসিস। মিডল ক্লাসের একটা কেবিন ভাড়া নিল তারা। ভেতরে ঢুকে স্পর্শী ব্যাগ রেখে বাইরে এলো।
সামনেই ড্রাম ভরা খাবার পানি। সেখান থেকে বেশ খানিকটা খাবার পানি নিয়ে পুনরায় কেবিনে ঢুকলো। আরশির হাতে দিয়ে বলল, ড্রেস খুলে ওড়না ভিজিয়ে সারা গা মুছে নে, এরপর অন্য ড্রেস পরে নিস আর গায়েরটা পলিতে মুড়ে ব্যাগে রেখে দে। বমির গন্ধ আসছে, আমি সামনেই আছি, ভয় পাস না। হ্যাঁ সূচক উত্তর দিতেই স্পর্শী বেরিয়ে গেল। মিনিট 5 যেতেই আরশি ডাকলো, আপু আমার হয়ে গেছে। রাত 8টা। দুই বোন দরজা আটকে বেশ লম্বা একটা ঘুম দিয়েছে। দুই বোন বললে ভুল হবে, কেননা আরশি স্পর্শের ঘুমিয়ে যাওয়ার জন্য চোখ বন্ধ করে অপেক্ষা করছিল। বোন ঘুমিয়ে পড়তেই সে সেই থেকে ফোন টিপছে। স্পর্শী কিচ্ছু বলল না। ফোন হাতে নিয়ে আরশিকে সাথে করে কেবিনের বাইরে বের হলো। তালা দিয়ে বোনকে নিয়ে চলল ছাদের দিকে। লঞ্চটা 4 তলা, কিন্তু ছাদে ওঠার সাথে সাথেই এতটা দমকা বাতাসে মিনিট খানেকও দাঁড়ালো না তারা। নিচে নেমে একদম কার্নিশে গিয়ে দাঁড়ালো। এ এক অন্য অনুভূতি। বাতাসের দমকা হাওয়ায় চুলগুলো উঠছে প্রবল ভাবে। নিজেকে বেশ ফুরফুরা লাগছে স্পর্শীর। আরশিকে কিছু বলার প্রয়াস করে পাশে তাকাতেই হা হয়ে গেল। দূরে এক পেয়ারা ওয়ালার পাশে পাত পেতে বসে পেয়ারা বানানি খাচ্ছে সে। আহম্মক হয়ে গেল স্পর্শী। কাছে গিয়ে ধমক দিতে ইনোসেন্ট ফেস নিয়ে বলল, আম্মু কিন্তু তোমাকে 10,000 টাকা দিয়েছে আমার জন্য। যা খেতে চাই তাই খাওয়াতে বলছে। টাকা লাগলেও আম্মুর কাছে চাইতে বলছে। আমাকে বকতেও বারণ করছে। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। পরক্ষণেই লোকটিকে আরো 50 টাকার পেয়ারা বানাতে বলে কেবিনের দিকে চলল। ছোট্ট পার্স ব্যাগটাতে অল্প কিছু টাকা নিয়ে পুনরায় দরজায় তালা লাগালো। রাত 1টা। লঞ্চের 1/3 লোক ঘুমিয়ে পড়েছে। বাকিরা শুয়ে ফোন টিপছে। কেউ কেউ গল্প করছে, কিন্তু আরশির এখনো মুখ চলছে। একটার পর একটা দোকান থেকে কিনেই চলেছে। এ যাবৎ মুখ তার থামেনি। মায়ের সাথে কথা বলেছে প্রায় 3 বার। তিনিও অনুমতি দিয়েছেন ছোট মেয়েকে পুরো লঞ্চটা গিলে খাওয়ার। অতিষ্ঠ হয়ে ফ্লোর থেকে টেনে তুলল স্পর্শী। ধমকের সুরে বলল, তোর এত খোলা বারান্দা ভালো, তাহলে আগে বলতি। শুধু শুধু টাকা নষ্ট করে আমি ক্যাবিন রাখলাম কেন? আর সেই যে এখানে বসে পড়েছিস আর ওঠার নামই নেই। আন্টি তোর জন্য শুতে পারছে না, ওঠ। বাধ্য হয়ে চলে এলো আরশি। কেবিনে ঢুকে দরজা আটকাতেই বিছানায় কলা গাছের মতো পড়ে রইল স্পর্শী। ফোনটা লুকানোর জন্য বেশ মন খারাপ আরশির। অনেকক্ষণ মোড়ামুড়ি করে এদিক ওদিক খুঁজলো, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হলো না এবার। বালিশের নিচ থেকে কোনো মতে টেনে এনে লক খুলল। এর মধ্যেই স্পর্শী কাত হয়ে শুতেই ভয়ের চোটে ফোন বালিশের উপরে রেখে ওপাশ ফিরে ঘুমের ভান ধরে থাকলো। কিন্তু কেলেঙ্কারি যা হবার সেটা সে করেই ফেলেছে। তাড়াহুড়োতে হাতের টাচ লেগে কোনো এক নম্বরে কল চলে গেছে ইতিমধ্যেই। ফোনের রিং হওয়ার শব্দ শুনতেই চোখ মুখ খিচে মরা ব্যাঙের মতো ওপাশে ফিরে পড়ে রইল আরশি। রাত 1:30টার সময় ফোনের রিংটোন বাজতেই উঠে বসলো পরশ। মাত্র শুয়েছিল সে। ফোনের স্ক্রিনে তাকাতেই চোয়াল শক্ত হয়ে গেল। এই মেয়ে তাকে কেন ফোন করেছে, তাও এত রাতে? ফোন ধরবে না করেও শেষ অব্দি রিসিভ করলো সে। ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে নিজেই বলল, ফোন দিয়েছে কেন আমার নাম্বারে? কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় বলল, সমস্যা কি? ফোন দিয়েছে কেন? হ্যালো, এ অশুভমে। বালিশের উপরে ফোন রাখাই ওপাশের হ্যালো হ্যালো স্পষ্ট স্পর্শীর কানে পৌঁছচ্ছে। চোখ ডোলে পাশ থেকে ফোন নিতেই স্ক্রিনের নম্বর দেখে তড়িৎ গতিতে উঠে বসলো। চোখ মুখ খিচে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে আবার ফোন দেওয়ার? রাগটা তরতর করে বেড়ে গেল পরশের। নিজেকে সামলে দাঁতে দাঁত পিষে বলল, আত পাগল মহিলা, আমাকে তো পাগলা কুত্তায় কামড়াইছে যে তোমাকে ফোন করবো। বাঘ হারা হয়ে গেল স্পর্শী। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় এমনিতেই মেজাজ তুঙ্গে। তার উপর এই লোক তাকে আতপাগল মহিলা বলেছে, আর সে ফোন দেয়নি মানে কি? স্ক্রিনে তাকাতেই দেখলো আউটগোয়িং লেখা। মাথা ফাঁকা হয়ে গেল। তার ফোন থেকে কল গিয়েছে, তাও এই সন্ত্রাস এমপির কাছে। ভাবতেই লজ্জায় ফোন ভেঙে ফেলতে ইচ্ছে করছে। সে তো ফোন দেয়নি, তাহলে হয়তো কোনোভাবে টাচ লেগে ফোন চলে গেছে। পরক্ষণেই মনকে বোঝানো যেতেই পারে, ভুল মানুষেরই হয়, কিন্তু তাই বলে এই লোক তাকে মহিলা বলবে?
দাঁতে দাঁত চেপে পরশের উদ্দেশ্যে বলল, ছি, ব্যবহারের কি চিরি। এই আপনার মতো একটা গুন্ডা সন্ত্রাস ঝগড়াটে ক্রিমিনাল লোককে এমপি বানালো কে? আমার তো মনে হয় না জনগণের প্রত্যক্ষ ভোটে জিতেছেন। নিশ্চয়ই জাল ভোট দিয়েছেন নিজের সাঙ্গপাঙ্গ দিয়ে। আর এই আপনার কি মনে হয় আমি ইচ্ছে করে এই রাত 1:30টার সময় আপনাকে ফোন দিয়েছি? আপনাদের ভাইয়ের মতো কি আমার চরিত্র লুজ মনে হয়? হাতের টাচ লেগে ভুল করে কল চলে গেছে, যেতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে আপনি আমাকে মহিলা বলবেন? সিরিয়াসলি, নিজেকে কি কোচি মনে হয়? ঢ্যামরা বুড়ো, দেখতে তো আমার দাদুর থেকেও বড় মনে হয়। লম্বা লম্বা চুল, দাড়িতে তো আদিমকালের সন্ন্যাসী মনে হয়। ভাগ্যিস আমার কথায় দাড়িটা ছোট করেছিলেন, না হলে তো কেউ চিনতেই পারতো না। কান গরম হয়ে গেছে পরশের। আজ এমপি না হলে সে বুঝিয়ে দিত এই পরশ শিকদার কি। নিজেকে খুব কড়াভাবে সামলালো। মুখ দিয়ে অজস্র অশ্রাব্য গালি বের হতে চাইছে, বললেই এই মেয়ে যে কোনো সময় সেটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে তার ইমেজ নষ্ট করতে পারে ভেবেই নিজেকে খুব কষ্ট করে সামলালো। বলল, তুমি কি জানো তোমার মতো টক্সিক ক্যারেক্টার মেয়ের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধা? কেঁপে উঠল স্পর্শী, চেঁচিয়ে বলল, ওহো, সে আর বলতে। ফোন ঢোকার সাথে সাথেই তো রিসিভ করে কথা বলতে শুরু করেছেন। আমি না হয় ভুল করে ফোনটা দিয়েছি, আপনি কেন রিসিভ করলেন? পবিত্র চরিত্রের মহামানব। রাগে পুরো শরীর কাঁপছে পরশের। কাঁপা হাতে ফোনটা কেটে দিয়েই পাশের টি টেবিলটা ধরে ছুঁড়ে মারল দরজার উপর। এই মেয়েকে যতই ভুলে থাকতে চাইছে ঠিক ততটাই জড়িয়ে ধরছে। কত বড় সাহস এর! একে জানে পরশ শিকদার কি, কতটা ভয়ানক হতে পারে সে? না, একে তো পায়ের তলায় পিষে মারবে পরশ। খুব কাছ থেকে এনে ছুঁড়ে ফেলবে ওই পায়ের কাছেই। কিন্তু তাড়াহুড়ো নয়। এইটুকু একটা মেয়ের কারণে তার সদ্য প্রজ্বলিত কেরিয়ারটা নিভিয়ে ফেলবে না কখনোই। কিন্তু কি করে গায়ে মাখবে এই অপমানগুলো? রাগ তরতর করে বাড়ছে তার। পাশের রুমেই পাভেল চিৎকার করে ডাকলো তাকে। সদ্য ঘুমাতে যাওয়া পাভেল হতবাক ছুটে এলো ভাইয়ের দরজায়। উকি মারতেই তার চক্ষু চড়ক গাছ। ভেতরে এতক্ষণ তাণ্ডব চলছিল, কিন্তু কারণ কি হতে পারে? পাভেল দেখতেই দাঁত কিরমির করে উঠল পরশের। বলল, 2 সেকেন্ডের মধ্যে আইস নিয়ে আয়। পাভেল ছুটল রেসের গতিতে। নিচতলায় রান্নাঘরে গিয়ে এপাশের ফ্রিজ থেকে আইস নিয়ে মুখ চেপে হাসতে হাসতে পুনরায় চলল ভাইয়ের রুমে। এই আইস ক্যাপ বাবা আসলাম শিকদারের মাঝে মধ্যে ব্যবহার করে, যেটা নিয়ে পরশ ভীষণভাবে টিটকারি কাটে তাকে। আজ সে নিজেই এই আইস ক্যাপের সান্নিধ্য পাওয়ার জন্য অস্থির। রুমে ঢুকে পরশের হাতে দিতেই সে মাথায় দিল ক্যাপ। চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে পড়ল খাটে, যেন সে ভীষণ ক্লান্ত। ধীরে ধীরে একটু ঠান্ডা হতেই কারণ জিজ্ঞেস করতেই শর্টকাটে বলল পরশ। পাভেল সিরিয়াস ভঙ্গিতে তাকালো ভাইয়ের দিকে, শান্ত কণ্ঠে বলল, ওই মেয়ের নাম্বার ব্লক করে এক্ষুনি। একটু সুবিধা নাও। দেখে যতটা ছোট ইনোসেন্ট মনে হয় ততটা খারাপ সে। বিয়ে হয়েছিল একবার, টেকেনি। মেয়ে এমন হলে টিকবেও বা কীভাবে? বেচারা স্বামীর মাথা ফাটিয়ে ডিভোর্স দিয়ে চলে এসেছে। চোখ বড় বড় করে তাকালো পরশ। মুহূর্তেই পাভেলকে বলল, তুই কি শিওর? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পাভেল বলল। ওর ছোট বোন বলেছে। তের্যক হাসি ফুটলো পরশের মুখে। পাভেল দেখতেই ভ্রুযুগল উঁচিয়ে জিজ্ঞেস করলো, কিরে, অপমান করার পয়েন্টস পেয়ে গেলে নাকি? পরশ হাসলো, বলল, ওই ফালতুমের পেছনে সেকেন্ড ব্যয় করার সময়ও পরশিক দ্বারা হবে না। বাতিলের খাতায়। তুই রুম থেকে বের হ, ঘুমাবো আমি। অবাক হয়ে গেল পাভেল। ভাইয়ের দিকে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে বলল, তুই লোকাল বাস রে ভাই, তুই লোকাল বাস। দরকার পড়লে রুমে তুলিস, ঘাড় ধরে নামাস। পাভেলকে বের করে দিয়ে দরজা আটকালো পরশ। বিছানায় শুয়ে মনকে বোঝালো, ভুলে যা পরশ, এসব ফালতু মেয়ে বাজারের মাছির মতো সারাক্ষণ ভ্যান ভ্যান করতেই থাকবে। তা বলে তুই সেসব মন দিয়ে শুনতে যাবি কেন? এরা তোর লেভেলে নেই। ব্যাস, মনোযোগ আকর্ষণের যত ধান্দা ভুলে যা, নিজের দিকে কনসেন্ট্রেশন কর। দুহাত দিয়ে মাথা চেপে ধরলো স্পর্শী। ওই লোক তার মুখের উপর কল কেটে দিয়েছে। এটা ভীষণ অপমানের। ইচ্ছে করছে এখন আরেকবার কল দিতে।
এরপর তার মুখের উপর কল কেটে দিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করতে। কিন্তু এটা করবে না স্পর্শী। নিজেকে মোটেও ছ্যাঁচড়া বানাতে প্রস্তুত নয় সে। মনে মনে বলল, কন্ট্রোল স্পর্শী, কন্ট্রোল। ওইসব স্যাবলা লোকজন তোর অ্যাটেনশন নিতে চাইছে, তুই কখনো পাত্তা দিবি না। এসব বিকৃত মস্তিষ্কের মানুষ তোর বোনকে পুরো মহল্লার সামনে চরিত্রহীন প্রকাশ করেছে, তোকে কলঙ্কিত করেছে। আর কেউ না জানলেও তুই জানিস। শুধুমাত্র প্রতিবেশীর কথা থেকে বাঁচানোর জন্য আরশিকে তোর সাথে পিরোজপুর আসতে দিয়েছে, যাতে কদিন পর সবাই ভুলে যায়। এমনকি তোর মা বাসাও ছাড়ছে সামনে মাসে। ওইসব কিডদের আশেপাশেও ঘেসবি না, জাস্ট ভুলে যা। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড় এখন। ভোর 4টে। আরশি তুমুল গতিতে ঘুমোচ্ছে। বার কয়েক ডেকেও লাভ হলো না স্পর্শীর। বেরিয়ে গেল কেবিন থেকে। সামনে যেতেই দেখলো অনেক যাত্রীরা তাদের ব্যাগপত্র গোছাচ্ছে। জিজ্ঞেস করতেই জানালো, সামনেই চরখালি ফেরিঘাট, লঞ্চ ভেড়াবে এখানেই, মিনিট 5-এর মতো থামবে। তাই আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে তারা। দ্রুত বেগে কেবিনের দিকে ছুটলো স্পর্শী। আরশিকে ডাকতে ডাকতে সবকিছু ব্যাগে ঢোকালো, কিন্তু আরশি এখনো ঘুম। বোনের পাশে গিয়ে হুট করেই দুহাত ধরে ঝাঁকিয়ে বলল, এই আরশি ওঠ, আমরা পিরোজপুর এসে গেছি, দেখ আব্বু আমাদের নিতে আসছে, ওঠ। দ্রুত বেগে উঠে বসলো আরশি। চোখ ডলতে ডলতে আশেপাশে তাকিয়ে বলল, কই আব্বু? হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো স্পর্শী। বোনের কাঁধে কলেজ ব্যাগ দিয়ে জামা কাপড়ের ব্যাগ কাঁধে নিল এবং সাইড ব্যাগটা বাম হাতে। এরপর ডান হাত দিয়ে আরশিকে ধরে নেমে এলো কেবিন তালা দিয়ে। লঞ্চের প্রবেশের দরজার সামনে এসে চাবি বুঝিয়ে দিল লোকটিকে। হাতে টিকিট দেখিয়ে বেরিয়ে এলো ডিকিতে। মিনিট খানেকের মধ্যেই লঞ্চ থামলো। অতি সাবধানে বোনকে ধরে ভিড়ের মধ্য থেকে বাইরে বের হলো। মাটিতে পা রাখতেই প্রাণ ভরে শ্বাস নিল কিছুক্ষণ। আহা, জন্মভূমি। স্বীয় স্থানের মাটির গন্ধ, অক্সিজেন প্রাণ ভরে নিয়ে সামনে এগোতে লাগলো। মুহূর্তেই আরশি ভয় কাতুরে কণ্ঠে বলল, আপু সকাল তো হয়নি, এখানে তো অন্ধকার, কোথায় যাবে এই রাতে? স্পর্শী চারপাশে তাকালো। এতক্ষণ খাটের লাইটিং এ বোঝা যাচ্ছিল না। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 4:30। মনে সাহস এলো, বোনের হাত ধরে সামনে এগোতে এগোতে বলল, আর কিছুক্ষণ পরেই আজান দিবে, ভয় পাস না। বেশ খানিকটা সামনে যেতেই দেখলো একটা স্কুল। সেদিকে এগিয়ে যেতেই নিরাশ হলো। মেইন গেট তালাবদ্ধ। হতাশ হয়ে অন্যদিকে তাকাতেই দেখলো পাশেই এক জামে মসজিদ। তার পাশে বিশাল আকৃতির এক দিঘি। সেখানেই বৈঠকখানা সহ সিঁড়ি দেওয়া রয়েছে। স্পর্শীরা সেখানে বসলো। আরশির ঘুম কাটেনি এখনো। বসার জায়গা পেতেই ব্যাগ বোনের ওপাশে রেখে শুয়ে পড়লো কোলে। স্পর্শী বাধা দিল না। ফোন বের করে মায়ের নাম্বারে কল দিতেই ওপাশ থেকে রিসিভড হলো। স্পর্শী শান্ত কণ্ঠে বলল, হ্যালো মা, মিনিট 5 আগে নেমেছি ঘাটে, এখন কিছুটা দূরে আছি ফেরিঘাট থেকে। ওপাশ থেকে চিন্তিত কণ্ঠে পিপাসা বলল, এখনো তো অন্ধকার কাটেনি, তুই ঘাট থেকে কেন বাইরে আসলি? ওখানেই বসে থাকতি আলো ফোটানো পর্যন্ত। আরে তুমি চিন্তা করো না, একটা মসজিদের এরিয়ার ভেতরে আছি, আর আশি আমার কোলে ঘুমাচ্ছে, একটু পরেই আজান দিবে, এখন রাখছি। সকাল 8টা। জীবনের প্রথম আজ স্পর্শী প্রকৃতির ধারাবাহিকতা দেখেছে, তাও নিজের চোখে বাস্তবে। সেই নিকোষ কালো অন্ধকারকে দূরে সরাতে ওই বিশালাকার আকাশে ধীরে ধীরে আলোর রশ্মিগুলোর বাস্তবায়ন থেকে শুরু করে সূর্য ওঠার দৃশ্য এবং পৃথিবী ঝাপসা থেকে উজ্জ্বলতা পাওয়ার সেই মোহনীয়তা তাকে মুগ্ধ করেছে। অনেক আগেই সিঁড়ি থেকে উঠতে চেয়েছিল, কিন্তু ঘুমন্ত বোনের মুখের দিকে তাকিয়ে তাকে আর জাগায়নি। বসে রয়েছে সেভাবেই। এমনিতেও এত তাড়াতাড়ি উঠে কী বা করবে, তার তো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আজ এত বছর পর হুট করে তো আর অধিকার নিয়ে ঢোকা যায় না। নড়ে চড়ে উঠে বসলো আরশি। আর শুয়ে থাকা যাচ্ছে না। সূর্যের কড়া রশ্মি ভীষণভাবে চোখে লাগছে। বোনকে নড়তে দেখে ধমক মেরে বলল, এই ওঠ তো, বাব্বা আমার কোমর ব্যথা হয়ে গেছে, কুম্ভকর্ণের মতো ঘুমাতে পারিস তুই, ওঠ এখন ফ্রেশ হব।
আরশি উঠল, বোনের সাথে সাথে ব্রাশ করে পুকুর থেকেই মুখ হাত ধুলো। এরপর পুনরায় শুরু হলো যাত্রা। ব্যাগ কাঁধে নিয়ে দুজনেই চলল সামনের দিকে। যেতে যেতে স্পর্শী আরশিকে বলল। কি খাবি? চারপাশে তাকালো আরশি। দূরেই একটা টং দোকানে কিছু লোক চা খাচ্ছে। সেদিকে তাকিয়ে বলল। চা খাবো বন রুটি ভিজিয়ে। চোখ ছোট ছোট করে চাইলো স্পর্শী। বলল। এত খাবার রেখে চা খেতে ইচ্ছে করছে তোর? মুখ গোমরা করে ফেললো, মলিন কণ্ঠে বলল।